দুই দশক আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় রাষ্ট্রদ্রোহের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের ১৪ জঙ্গির সবাইকে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ে বলা হয়েছে ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবার মাধ্যমে এই ধরনের নৃশংস ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তত ২০ বার হত্যা চেষ্টা করা হয়েছে। সেখানে এমন রায় জঙ্গিদের কাছে কেমন বার্তা দেয় এবং বর্তমানে সাম্প্রদায়িকতা বা উগ্রবাদের কি অবস্থা, যেখানে আমরা এখনো দেখছি সাম্প্রদায়িক হামলার ঘটনা, এবং এই ২ দশকে নিরাপত্তা পরিস্থিতির কতটা উন্নতি হলো, এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজকাহনে আছি আমি, শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার, আছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী, এবং আছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকেই আজকের রাজকাহনে। শিরোনাম রেখেছি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের রায় কি বার্তা। আমি ডক্টর মিজানুর রহমান, শিরোনাম থেকেই আসি আপনার কাছে, যে আসলে আপনারা কেমন ভাবে এই রায়টিকে পর্যবেক্ষণ করছেন। ২০ বছর আগের একটি খুবই ভয়াবহ বা খুবই নৃশংস একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, সেই ঘটনায় হত্যা চেষ্টার মামলায় এই রায়টি আসলে, এবং রায়টিতেও মৃত্যুদণ্ড কার্যকরের একটা বিশেষ পদ্ধতির কথা, ফায়ারিং স্কোয়াডের কথা বলা হলো, যেটির নজির মানে এরকম দণ্ডাদেশের নজিরও খুব একটা নেই, কার্যকরের কোনো ঘটনা আমাদের জানা নেই। সেখানে আসলে কিভাবে পর্যবেক্ষণ করছেন এই রায়টিকে আপনি? ধন্যবাদ শারমিন আপনাকে। দেখুন, প্রথমে বলি যে অনেক বছর পর হলেও মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করবার যে একটা ষড়যন্ত্র করা হয়েছিল এবং বোমা নিক্ষেপ করা হয়েছিল, সে রহস্য উদ্ঘাটন করে যারা দোষী তাদেরকে প্রমাণিত হয়েছে আমাদের বিচার পদ্ধতির মাধ্যমে, এবং তারপরে তাদেরকে দণ্ড প্রদান করা হয়েছে। এটি আমাদের জন্য একটি সুসংবাদ যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলো একটা মাইল ফলক হিসেবে কাজ করে। যে সমাজে এবং দেশে এরকম অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যেখানে অনেক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, সেখানে এরকম যে বিচার হবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং অপরাধ করে শাস্তি পেতে হবে, এই বার্তাটি দেয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সময়োপযোগী একটি বার্তা। তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ সবচাইতে বড় শাস্তি আমাদের আইন ব্যবস্থাতে যা রয়েছে সেটি তাদেরকে আদালত কর্তৃক ঘোষিত হয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে যে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার এই কথাটা উল্লেখ করার কারণে আমাদের অনেকের ভিতরে একটু অনুসন্ধিৎসু মন কাজ করছে যে হঠাৎ করে এভাবে কেন ফায়ারিং স্কোয়াডই তাদের মৃত্যুদণ্ড দিতে হবে, যেখানে আমরা দেখেছি অন্যান্য অপরাধীদের সাধারণত ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সেখানে কেন এরকম একটি কথা বলা হলো। এখানে আমার কাছে যেটি মনে হয় যে আদালত একটি বিশেষ বার্তা আমাদের সকলকে দিতে চেয়েছেন। সেটি হচ্ছে যে কিছু কিছু যে কোনো মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা জঘন্যতম অপরাধ, সেই অপরাধকে ছোট করে দেখাবে, সেই অপরাধের যে শাস্তি, সেই শাস্তি অবশ্যই দেয়া হয়েছে। তো সেই শাস্তির কার্যকর করবার ব্যাপারেও আদালত বিশেষ একটি পন্থা অবলম্বন করবার জন্য এখানে নির্দেশ দিচ্ছেন। এটি হচ্ছে যে এটি যেন তেন অপরাধ নয়, এবং এটা যেন সকলের সামনে একটি দৃষ্টান্ত হয়ে থাকে যে আরো কিভাবে আমি বলবো যে একটু নির্মম ভাবে তাদের এই শাস্তিটি কার্যকর করা যায়, এর মাধ্যমে এই শক্ত বার্তাটি পৌঁছে দেয়া। এটি নিয়ে কিন্তু একটা আমি বলবো যে আলোচনা রাখতে পারি। আমরা অনেকে বলতে পারি যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এটাই তো যথেষ্ট, কেন ফায়ারিং স্কোয়াডই দিতে হবে, অন্যভাবে মৃত্যুদণ্ড দিল তো। এবং এটি নিয়ে কিন্তু উন্নত বিশ্বে বিতর্ক হয়, এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই যে আপনি ইনজেকশন দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করবেন, নাকি ইলেকট্রিক চেয়ারে, নাকি ওষুধ দিয়ে তাকে আপনি দেবেন। অর্থাৎ আমাদের আইন বিজ্ঞানে একটি ধারা রয়েছে, যে ধারা বলা হয় যে দণ্ডটিও হতে হবে মানবিক ভাবে প্রদত্ত, এবং দণ্ডের ভিতরেও আমরা যে সভ্য সমাজে বাস করি সেটি কিন্তু ইঙ্গিত থাকা প্রয়োজন। তবে আমাদের দেশে আমি মনে করি যে আদালত যে বার্তাটি দিয়েছে একদমই সঠিক একটি বার্তা দিচ্ছে, কেননা
আমরা কিন্তু এই অপরাধ করবার কালীন সময়ে আমরা সভ্যতা থেকে অনেক দূরে সরে গেছি। আমরা অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। আপনি আদালতের বার্তাটিকে স্পষ্ট করার কথা বলছেন, আদালতও বলছেন এরকম দৃষ্টান্ত স্থাপনের কথাই তার রায়ের পর্যবেক্ষণে। আসবো আবার আপনার কাছে অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, আপনার কাছ থেকেও এটি জানতে চাই যে রায়ের বার্তা সম্পর্কে আপনি বলবেন নিশ্চয়ই, এবং এই যে স্যার যেটি বলছিলেন একটা আমরা অনুসন্ধিৎসু হয়ে উঠছি তো বটেই ফায়ারিং স্কোয়াড, একটু আপনার কাছে এই বিশ্লেষণটা জানতে চাই বা ঠিক পদ্ধতিগুলো জানতে চাই যে কিভাবে এই রায়টি কার্যকর করা হবে। যদিও আমরা জানি এখন আপিল করার সুযোগ আছে, হয়তো পরিবর্তনও হতে পারে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি। আজ পর্যন্ত আমরা জানিনি বাংলাদেশে এরকম মৃত্যুদণ্ডাদেশ ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়েছে। সেখানে আপনার কাছে জানতে চাই যে ফায়ারিং স্কোয়াডে কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, প্রকাশ্যে কার্যকর করবার কথা বলা হচ্ছে সেটি কিভাবে, যেমন ফাঁসির কাষ্ঠে বললে আমরা যেটি বুঝি যে জেল কর্তৃপক্ষের সামনে জল্লাদ ফাঁসিতে ঝুলিয়ে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করে, এখানে কে করবে বা কারা করবে, কিভাবে হবে প্রক্রিয়াটি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখানে যারা বিজ্ঞ আলোচক বৃন্দ রয়েছেন, ধন্যবাদ বিবিসি চ্যানেলের দর্শকদেরকে। হ্যাঁ, আমি বরাবরের মতো ডক্টর মিজানুর রহমান স্যারের সাথে শুনে বলবো যে আমরা একে একে বিচারহীনতা সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসছি, যেটা আমাদের অনেক বড় অর্জন। আমি প্রথমেই বলবো যে আমাদের একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তা মিজান স্যার বলে গিয়েছেন, তবু আমি এখানে যেটা বলতে চাচ্ছি প্রথমে সেটা হলো এই যে গোপালগঞ্জের কোটালী পাড়ার যে ঘটনাটি ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার যে চেষ্টা, ষড়যন্ত্র, সেটাতে কিন্তু 3টি মামলা হয়েছিল। এবং এই মামলায় গতকালকে যে রায়টি হলো, সেই রায়টিতে আমরা কি দেখলাম যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হলো। এখন এটা নিয়ে আসলেই সবাই খুব অনুসন্ধিৎসু যে এটা বাংলাদেশে কখনো ফায়ারিং স্কোয়াডে কারো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি, অথবা এটা কি বা এটা আইনে আছে কিনা বা এটা কোথায় আছে বা কিভাবে আছে অনেকেই জানতে চাচ্ছে। তা আমি মনে করি সেই প্রেক্ষিতে আপনাদের আজকের এই আলোচনা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি সে ব্যাপারে যাওয়ার আগে আমি প্রথমে একটু যে বিজ্ঞ আদালত যে রায়টা দিয়েছেন, সে রায়ে আমি একটু উল্লেখযোগ্য অংশটা পড়তে চাচ্ছি। সেটা হলো যে একটি ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে আসামিদের প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করতে কর্তৃপক্ষের কোনো অসুবিধা থাকলে প্রচলিত নিয়মানুসারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। এটি হলো যে আদেশ। এখন আমার কথা হলো যে বাংলাদেশে কিন্তু জেল কোডে, যেটি সত্যি কথা, জেল কোডে এবং ফৌজদারি কার্যবিধি সেখানে কিন্তু ফায়ারিং স্কোয়াড নেই। তবে বিশেষ ক্ষমতা আইনে স্পেশাল পাওয়ার সেক্টর 34A তে সেখানে কিন্তু যে ধারা আছে সেখানে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা আছে। আমি যদি সেকশনটা একটু পড়ি আপনার সামনে, স্পেশাল পাওয়ার সেক্টর 34-এর কতে কি বলা আছে, সেখানে বলা আছে কোন ব্যক্তি এই আইন অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে বিশেষ ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক তাকে ফাঁসি দিয়ে কিংবা নির্ধারিত পদ্ধতি মোতাবেক গুলি করে মৃত্যু কার্যকর করা যাবে। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের জেল কোডে নাই, আমাদের ফৌজদারি কার্যবিধিতে না থাকলেও কিন্তু আমাদের স্পেশাল পাওয়ার সেক্টরে অবশ্যই আছে, এবং এটি অবশ্যই একটি আইনানুগ রায় আমি যেটা মনে করি। তবে এখানে মুক্তা, এই আইনের জায়গাটি আমি নিজেও একজন আইনের ছাত্রী হিসেবে আপনার কাছ থেকে একটু বুঝি যে আপনি বলছিলেন যে এই আইনের অধীনে, মানে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অধীনে এইটি করা যাবে, কিন্তু মৃত্যুদণ্ড হলে সেটি এভাবে কার্যকর করা যাবে। কিন্তু এটি তো মনে হয় পেনাল কোডের অধীনে বা দণ্ডবিধির অধীনে একটি অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা। সেটির কার্যকারিতাও সেই মৃত্যুদণ্ড স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অধীনে করা যাবে। স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে মামলাটি হয়েছিল, স্পেশাল বিশেষ ক্ষমতা আইনেই মামলাটি হয়েছিল, এবং যেটা আমরা তার মধ্যে দণ্ডবিধিও ছিল, 121 ধারা ছিল, 34, 109 ছিল। এখন আসামিদেরকে যে সাজা দিয়েছে সেটা দিয়েছে 34-এর ক যে ধারা স্পেশাল অ্যাক্টের সেটা অনুযায়ী, এবং তাদেরকে যেটা বললাম যে তাদেরকে গুলি করার মাধ্যমে যে ফাঁসির আদেশ সেটা কিন্তু 34-এর ক অনুযায়ী দেওয়া হয়েছে। এখন আমি আপনাকে যদি একটু উল্লেখ করতে চাই, আমরা বেশি সুদূর অতীতে যাব না, 1998 সালের 8ই নভেম্বর ঢাকার তৎকালীন জজ কাজী গোলাম রসুল সাহেব বঙ্গবন্ধু হত্যা মামলায় যে জাজমেন্ট দিয়েছিলেন সেখানেও কিন্তু 15 জনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছিলেন, এবং সেখানে তাদেরকেও কিন্তু একইভাবে ফায়ারিং স্কোয়াডের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছিল। এরপরে আমি উল্লেখ করি 2015 সালের 10ই জুন, তখন আমি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর, তখন তার পূর্বে ছিলাম। তো 2015 সালের 10ই জুন কিন্তু ট্রাইব্যুনালে হাসান আলী নামে কিশোরগঞ্জের এক যুদ্ধাপরাধীকে এইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিল। এরপরে 2017 সালে এই জননেত্রী শেখ হাসিনাকে হত্যার যে ষড়যন্ত্রের মামলা, সেখানেও কিন্তু দ্রুত বিচার আইনের বিচারক মমতাজ বেগম
এইভাবে ইয়ে করার মাধ্যমে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছিলেন। এরপরে গতকালকে হলো সর্বশেষ যে রায়টি, তাহলে এই 4টি রায় আমরা পেলাম আমার জানা মতে যে এইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। তো এখন একটি কথা আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এই মৃত্যুদণ্ডের আদেশ দিলেই তো হয় না, এটি মহামান্য হাইকোর্টে যে ডেথ রেফারেন্স পাঠানো হয় সেখান থেকে হাইকোর্ট থেকে অনুমোদন হতে হবে এবং ফাঁসি বহাল থাকতে হবে, এবং তখন হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট সেটি ইচ্ছা হলে দণ্ড প্রক্রিয়া যে কার্যকর করা সেটি পরিবর্তন করতে পারেন, আবার নাও করতে পারে। একমাত্র তখনই বলা যাবে যে আসলে সেটি কিভাবে এই ফাঁসিটা অনেক কার্যকর অনেক করা ধন্যবাদ যাবে। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। এর অতীতে আমরা দেখেছি বঙ্গবন্ধু হত্যা মামলার ক্ষেত্রেও সেখানে ফাঁসির কাষ্ঠেই ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নূরজাহান বেগম মুক্তা, আপনার কাছে আমি নিশ্চয়ই আবারও আসবো। আমি জনাব মিসবাহুর রহমান চৌধুরী আপনার কাছ থেকে, জনাব মিসবাহুর রহমান চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই রায়ে জঙ্গিদের কাছে কেমন বার্তা, যেটি আদালত যে বার্তা দিতে যাচ্ছেন, জঙ্গিদের কাছে কিভাবে সেই বার্তাটি পৌঁছাচ্ছে বা পৌঁছাচ্ছে বলে আপনি মনে করেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচক বৃন্দকে, যারা দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনি যে কথা বললেন, আদালতের রায়ে দেশবাসী এবং আমরা সবাই সন্তুষ্ট। যথাযথই আমার পূর্ববর্তী দুইজন আলোচক বলছেন যে বিচারহীনতার যে সংস্কৃতি ছিল এইটা ধীরে ধীরে অবসান করছে, কিন্তু তারপরেও কিছু অবজারভেশন, পর্যবেক্ষণ আমরা মাননীয় আদালত থেকে প্রত্যাশা করেছিলাম। যেমন ধরেন 2000 সালে জননেত্রী শেখ হাসিনাকে, আমাদের প্রধানমন্ত্রীকে হত্যার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্রের মধ্যে যাদের ফাঁসি হলো বা রায় আদেশ হলো, এই জড়িত ছিল না। তার পিছনের মাস্টার মাইন্ড কারা ছিল এইটা খুঁজে বাইর করার জন্য একটা পর্যবেক্ষণ দিবেন এমন প্রত্যাশা আমার বিশেষ করে ছিল। কেননা সেই 2000 সালের পূর্বে এবং পরে সব মিলিয়ে একজন মানুষকে হত্যা করার জন্য 20 বার এটের নম্বর, এবং যারা নিল বা নিচ্ছিল তারা প্রায় সবাই একই গোষ্ঠীর লোক। এই হরকাতুল জেহাদ বলেন, জেএমবি বলেন, আরো যেগুলা এরকম উগ্র ও জঙ্গিবাদী সংগঠন, এদের পৃষ্ঠপোষক। এবং তারা যখন ধরা পড়ে তখন তারা জানায় তাদের সাবেক সংগঠন, রাজনৈতিক দল জামাতে ইসলাম বাংলাদেশ। তো যখন এই ঘটনাটা ঘটে, একজন চায়ের দোকানদার ওনার চায়ের কেটলি ধুইতে পুকুরে নামলেন, এবং পুকুরে উনি তারটা দেখতে পেয়ে উনি পুলিশকে জানান। সে 75 বা 76 কেজি বিস্ফোরক, যেখানে ওই সময়ে আইন শৃঙ্খলা বাহিনী ওই প্লেসটাকে একাধিকবার তারা তল্লাশি করেছে। পাশেই হেলিপ্যাড ছিল যেখানে গিয়ে প্রধানমন্ত্রী ল্যান্ড করার কথা ছিল, ও জায়গাও তারা দেখেছে। একটা 76 কেজি পাওয়া গেল সম্ভবত একদিন আগে, আর 23 তারিখ আবার স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা পরিদর্শনে গেছিলেন নাসিম সাহেব, ওরই হেলিকপ্টারে ওঠার সময় আরেকটা বোমা পাওয়া গেল, ড্রাম ভর্তি বিস্ফোরক এইখানে। তো দুইটার যে কোনো একটা বিস্ফোরণ হলেই প্রধানমন্ত্রীর জীবন নাশ হতো। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন, যে তার একজন চায়ের দোকানদারের চোখে পড়লো, তাদের চোখে কারো আসে নাই, বা তারা কেউ জড়িত ছিলেন কিনা, বা এই যে রাজ্জাকুল হায়দারেরা তখন দুর্দান্ত প্রতাপে তারা পরবর্তীতে আইসা এনএসআই বড় বড় কর্মকর্তা হলেন। তো এইটা যদি ব্যাপকভাবে তদন্ত হতো বা হয় এখনো, তাহলে প্রধানমন্ত্রীর জীবন বা যারা এই দর্শনে, এই আদর্শে বিশ্বাস করে একটা উদার সাম্প্রদায়িক বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ, এরা সকলেরই বিপদ কিন্তু কেটে যায়নি। অনেক ধন্যবাদ জনাব মিসবাহুর রহমান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টের অবতারণা করেছেন, সেটি নিয়ে আমি জনাব নুরুল আনোয়ার আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি পুলিশের সাবেক মহাপরিদর্শক হিসেবে আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখলেন? যেটি জনাব মিসবাহুর রহমান চৌধুরী বললেন যে ব্যাপক তদন্ত হলে এটি বেরিয়ে আসতো
যে কেন এটি আইন শৃঙ্খলা বাহিনী বা সেই সময় ওখানে যারা প্রশাসন ছিল সেটি নজরে পড়লো না, একজন চায়ের দোকানদারের নজরে এসে সেই বিষয়টি ৭৬ কেজি বোমা, এটা তো একটা ছোট বিষয় না, এটি উদ্ধার করা গেল। আমরা ৭৫-এও দেখেছি গোয়েন্দা ব্যর্থতা, আবারও কি সেরকম? কি অবস্থা ছিল এবং সেখান থেকে কি এখনো পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা সেই পর্যালোচনাটা জানতে চাই। আমি বলবো 1975 সালের এক্সটেনশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আক্রমণের প্রচেষ্টা, একটা দুটো নয়, ওনার উপরে বড় রকমের প্রচেষ্টা ছিল 4টা, আর ছোটখাটো ছিল প্রায় 14-15টা। আমি দুই একটা উল্লেখ করা প্রয়োজন মনে করি। যেমন চিটাগাং এ একটা মিটিং এ লালদিঘিতে সভা করার সময় ওনাকে হত্যা করার জন্য ওনার জনসভায় পুলিশ গুলি বর্ষণ করে। তখন সিআইবি এর কমিশনার ছিলেন মেজর মির্জা রকিবুল হুদা, তিনি মারা গেছেন। সেই গুলি বর্ষণে 24 জন মানুষ মারা যায়। ওখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আসছেন। এরপরে আমরা দেখতে পেলাম এই 2000 সালের 20 তারিখ এবং 23 তারিখে দুটা বোমা রিকভারি হলো। এগুলোর বিস্ফোরণ হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার যারা এন্টিউরিয়াস ছিলেন সবাই মারা যেতেন, একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হতো। এখানে শেষ না, এরপরে যে আমরা দেখি আবার রূপসা সেতুর যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান, সেটা 2001 সালের মে মাসে, সেখানে নৌকার মধ্যে 16 জন জঙ্গিকে পাওয়া যায়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। আর আবার আসি আমরা 2001 সালে সেপ্টেম্বর মাসে সিলেটে আপনার আলিয়া মাদ্রাসা মাঠে সভা করার সময় পাশের বাড়িতে লাগা একটা মেসে বিস্ফোরণ ঘটে। মাননীয় প্রধানমন্ত্রী যাত্রায় বিলম্ব হতে ওদিন কোনো দুর্ঘটনা ঘটে নাই। অর্থাৎ জি, অনেকখানি ভাগ্যের জোরে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে যাচ্ছেন। জনাব নুরুল আনোয়ার, এরকম ঘটনা আদালতই বলছেন 20টি এরকম ঘটনার অন্তত ঘটেছে, ছোট বড় মিলিয়ে। আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে এই যে যেটি জনাব মিসবাহুর রহমান চৌধুরীও বলছিলেন যে মাস্টার মাইন্ড কারা, জঙ্গিদেরকে ধরে নেওয়া হলো, এই 14 জন জঙ্গি বসেই কি এত বড় একটা পরিকল্পনা করে ফেললো? বা আপনি যে ঘটনাগুলোর কথা বলছিলেন সেখানে সেই কয়েকজন জঙ্গি মিলেই কি এরকম ঘটনা ঘটিয়ে ফেলছে, তাই কি বলে আপনার পর্যালোচনা? আমি সেই জায়গাতে যাচ্ছিলাম, এরপরে বলতাম। সেটা হচ্ছে এই যে মুফতি হান্নানের কথা আমরা বলি, যার ফাঁসি হলো কোটালী পাড়ার মামলাতে, আরো যারা আছেন, তাদের কি স্বার্থ? এই যে মাননীয় প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন না, উনি মারা গেলে এদের কি হতো? ওরা কি প্রধানমন্ত্রী হতো? আসলে এরা ছিল মাঠ কর্মী, এক্সিকিউশনের দায়িত্বে এরা ছিলেন, মূল তো কুশলের পিছনে। সেই কুশলী কারা আমরা অনুমান করতে পারি, বলা বলি করি, কিন্তু আইনের বা তদন্তের মাধ্যমে এরা বের হয়ে আসে নাই, যে কারণে উনার জীবন এখন পর্যন্ত আমি বলবো যে বিপদের মধ্যে আছে। আমরা 2004 সালে যারা ঘটনা ঘটালো তারা দেখলাম, কিন্তু অ্যাকচুয়ালি পিছনে কারা ছিল, মূল শক্তিগুলোকে আমরা প্রকাশ্যে আইনের মাধ্যমে আনলাম না এখন পর্যন্ত। যার ফলে এই মামলার তদন্ত বা বিচার যাই বলি না কেন, আমি মনে করি না এটা সম্পূর্ণ হয়েছে। একটা বিষয় নিয়ে যেটা আপনারা একটু আগে আলোচনা করছিলেন, বিচারের শেষ অংশে যে মাননীয় বিচারক রায় দিলেন, সেটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। আমি মনে করি যে ঘটনাই ঘটুক না কেন, যে বিচারক করেন না কেন, উনি থাকবেন নির্মোহ দৃষ্টিতে, নিরপেক্ষভাবে ধীরস্থির থাকবেন, উনি আবেগের দ্বারা আপ্লুত হবেন না। বিচারকের আসনে যারা বসেন তাদের সম্বন্ধে আইনের ছাত্র হিসেবে আপনি তাই মনে করেন। আমি যেটা বলতে চাচ্ছি, এই ধরনের মামলার রায়ে আমরা ইতিপূর্বে দেখেছি, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সেশন জাজ গোলাম রসুল সাহেবের এরকম একটা আবেগপ্রবণ রায়ের অংশ ছিল, যেটা হাইকোর্ট বাদ দিয়েছে। আর এছাড়াও আমরা দেখলাম কুষ্টিয়ার সম্ভবত কিশোরগঞ্জ রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ হাসান আলীকেও ফাঁসির অথবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছিল। এটা যুদ্ধ অপরাধী তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসলে এটা কোথায় আছে? একটা জায়গায় শুধু আইনে আছে, সেটা আমাদের একজন বিজ্ঞ আলোচক একটু আগে বললেন, সেটা হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টের 34A তে আছে। সেখানে একটু এই প্রভিশনটা আছে, ওই দেশের বিশেষ সময়ের বিশেষ পরিস্থিতি নির্মূল করার জন্য হয়তো এটা দৃশ্যমান হতো রায়টা কার্যকর করলে।
এছাড়া যে আমরা আমাকে একটা CRPC বিরতিতে যেতে হবে জনাব নুরুল আনোয়ার, আরো 368 কয়েকটি প্রশ্নই আমার আপনার কাছে রয়ে গেছে, এর প্রেক্ষিতে আমি একটু বিরতি নিয়ে আসি, তাছাড়া পরের অংশে সময় পাবো না। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাতে মিত্রিত রাজকাহনে। জনাব নুরুল আনোয়ার, আপনাকে থামিয়ে বিরতিতে গেলাম, খুবই সুনির্দিষ্টভাবে আপনার কাছে এই অংশ জানতে চাই যে নিরাপত্তা ব্যবস্থার কি উন্নতি হলো? 75 থেকে আমরা 2000 সালে পর্যন্ত দেখলাম আবারও সেই গোয়েন্দা বা আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ব্যর্থতা, এখনো আসলে কতটা উন্নতি হলো? মাননীয় প্রধানমন্ত্রীতে এখনো অনেক সভা সমাবেশ করতে হচ্ছে। এটা বড় কঠিন প্রশ্ন। আমাদের গোয়েন্দা তৎপরতা বা এই দিকের দক্ষতা আমরা কতটুকু বাড়াতে পারলাম, তবে আমি বলবো যে অবশ্যই আগের চেয়ে বেড়েছে। ফুল প্রুফ প্রোটেকশন বলে কোনো শব্দ পৃথিবীতে নাই। আমেরিকার মতো দেশেও অনেক অঘটন ঘটে যায়। ফলে আমরা ধরে নিব যে 5% চান্স থেকেই যাবে। সেই জন্য যিনি ইনকামবেন্ট তাকে সাবধান থাকতে হবে, সাবধানে রাখতে হবে, তাকে নিয়ন্ত্রিত রাখতে হবে যাতে উনি এক্সপোজড হন কম জনসভায় বা পাবলিক প্লেস গুলিতে। এটা হচ্ছে প্রথম পথ বর্তমানে আমি মনে করি। 2004-এর পরে আমরা কিন্তু বড় কোনো রকমের ঘটনা অবলোকন করি নাই, অর্থাৎ দৃশ্যমান হয় নাই বা জানা যায় নাই। তাহলে বলা যাবে আগের চেয়ে কিন্তু অনেক বেশি সতর্ক অবস্থানে আমাদের গোয়েন্দা তৎপরতা চলছে। জনাব নুরুল আনোয়ার, শুধু তো মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর উপর হামলা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আসলে সার্বিক নিরাপত্তাটা নিয়েও একটু জানতে চাই। যদি জিজ্ঞাসা করি যে এত বিস্ফোরক আসে কিভাবে? এই ঘটনায় দেখলাম 76 কেজি, পরের দিন 80 কেজি বোমার উদ্ধার করা হচ্ছে, গ্রাম ভর্তি বিস্ফোরকের কথা বলছেন জনাব ইসমাউর রহমান। কোথা থেকে এত বিস্ফোরক আসে? আজকেও আমরা শুনছি গাইবান্ধায় একটি বাড়িতে, গোবিন্দগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, বাড়িটিকে পুলিশ ঘিরে রেখেছে। প্রায়ই আমরা তো এরকম ঘটনা ঘটতে দেখছি। এত সহজলভ্য বিস্ফোরক বাংলাদেশে, এবং এত সহজেই বিস্ফোরক বানিয়ে ফেলা যায়, মানে এরকম বোমা এগুলো বানিয়ে ফেলা যায়? এটা তো খুব, বাংলাদেশটা যদিও ভৌগোলিক ভাবে ছোট, আসলে তো ছোট না, জনসংখ্যা তো প্রায় যে যাই বলুক 20 কোটির কম না। এখন এর মধ্যে জনসংখ্যার মধ্যে কিছু অংশ আমরা যাদেরকে ধরে নিব এরা দুষ্ট প্রকৃতির, নির্মম প্রকৃতির, এবং এরা অসৎ উদ্দেশ্যে আছে। আপনি তো মানতে হবে বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য যারা এতগুলি চেষ্টা চালালো, যাদের মাধ্যমে চালালো, তারা কি তাদের সফল হওয়া না হওয়া পর্যন্ত বসে থাকবে? তারা তো চেষ্টা করেই যাবে। এখন নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ জায়গা বলছেন জনাব আমি নুরুল আনোয়ার। এখান থেকে আমি অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তার কাছ থেকে জানতে চাই যে তারা তো থেমে যাবে না, যেটি জনাব নুরুল আনোয়ার বলছেন যে তারা তো সফল হয়নি, কিন্তু তারা কি থেমে থাকবে, বসে থাকবে? কেন বারবার আমাদের দেশে তো আরো রাষ্ট্রপ্রধান, সেই 75-এর পরে যদি বলি, বা বর্তমানে আরো বিভিন্ন রাজনৈতিক দলের বড় নেতারা আছেন, কেন মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার উপরে বারবার এরকম হামলার ঘটনা ঘটছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত রিলেভেন্ট প্রশ্ন। আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল, এবং বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্বে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিন্তু আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি। তো সেই শুরু তো অনেক আগের থেকে, সে আপনার ধরেন আপনাদের ভাষা আন্দোলন, আমাদের গণ অভ্যুত্থান, আমাদের 71 মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। আমরা একটা ভূখণ্ড পেয়েছি ঠিকই, কিন্তু সেই যুদ্ধাপরাধী, সেই স্বাধীনতা বিরোধীরা, তারা এতদিনই আরো অনেক বেশি পরিপুষ্ট হয়েছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। সবাই তো এরকম নয়। তাই যারা কিনা এখনো এই বাংলাদেশটিকে মেনে নিতে পারে না, যারা এখনো মনে প্রাণে পাকিস্তানকে ধারণ করতে চায় বা করে, তাদের সাথে যে প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, তাদের সাথে একাকার হয়ে তারা সব সময় চেষ্টা করে জননেত্রী শেখ হাসিনার উপর হামলা করতে, তাকে হত্যা করতে। এই পর্যন্ত 21 বারের উপর বেশি হামলা করা হয়েছে। এবং আমরা আরেকটা কথা বলি, আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করি না। আপনি দেখেন, একজন বিএনপির একজন নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার প্রতি সম্মান রেখেই বলি, কখনো কি আমরা কেউ শুনেছি যে ওনার উপর বোমা হামলা হয়েছে, ওনাকে হত্যার চেষ্টা করা হয়েছে? আমরা চাইও না এরকম হোক, কিন্তু কেন শুধু জননেত্রী শেখ হাসিনার উপরই হয়? কারণ বিএনপি, জামাত, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা কিন্তু সব একই, তারা হলো সেই জঙ্গিবাদদের দোসর, এই জন্য তারা নিরাপদ থাকে। আর আমরা বাংলাদেশে বিশ্বাস করি, স্বাধীনতায় বিশ্বাস করি, স্বাধীনতা এনেছি, মুক্তিযুদ্ধের সপক্ষের দল। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, পরবর্তীতে নিশ্চয়ই জানতে চাইবো বর্তমানে এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আসলে কোন অবস্থায় আছে, নিশ্চয়ই জানতে চাইবো। ডক্টর মিজান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে
এই যে এতক্ষণ আলোচনায় আসছিল পেছনের কুশীলব, আমরা আগের ঘটনাগুলো ৭৫-এর ঘটনা বলি বা পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে, সামনে যারা আছে তাদেরকে আমরা এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেবার রায় দেখছি, কিন্তু পেছনের কুশীলবদের বের করার চেষ্টা কেন করা হয় না? অনেক শুনেছি তদন্ত কমিশন গঠন করা হবে 15ই আগস্টের ঘটনায়, কেন হয় না? এরকম কি এর কোনো ব্যাখ্যায় আপনি কনভিন্সড হতে পারেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আপনি যে কথা নিয়ে আলোচনা করছেন, আমি জাস্ট একটা কথা বলি যে দেখুন শারমিন, বাংলাদেশের রাজনীতিতে কিন্তু মাত্র দুটো দল আছে। এই দুটো দলের একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আর অন্য দলটি হচ্ছে সকলে মিলে হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এই এই জায়গাটা যদি আমরা বুঝতে অক্ষম হই, তাহলে কিন্তু যে কেন শেখ হাসিনা বিরুদ্ধে বারবার এরকম তাকে হত্যা করবার প্রচেষ্টা চলছে, এটা কিন্তু বুঝতে আমরা ব্যর্থ হব। ওই জায়গাটাই কিন্তু আমাদের অনুধাবন করাটা খুবই জরুরি। আর দ্বিতীয়ত, আমি নূর আনোয়ার সাহেবের সঙ্গে একদম একমত হয়ে বলছি যে দেখুন, আমরা কিন্তু এই সামনে যারা এক্সিকিউট করতে যাচ্ছে, যারা চুনোপুটি, সেই চুনোপুটিদের নিয়ে কিন্তু আমরা খেলছি, তাদেরকে কিন্তু আমরা মৃত্যুদণ্ডে পাঠাচ্ছি। কিন্তু তাদের পেছনে যে রাঘব বোয়ালরা রয়েছেন, সেই রাঘব বোয়ালদেরকে আমরা এখনো শনাক্ত করি নাই, বা শনাক্ত করতে কোথাও যেন একটু আমাদের কেন যেন মনে হচ্ছে যে আমাদের ইচ্ছার অভাব রয়েছে কিনা, বা আমাদের সক্ষমতার অভাব রয়েছে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু এসে যায়। দেখুন, আমরা কিন্তু অতীতে দেখেছি যে স্বয়ং রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করা হয়েছে। আপনি যে প্রশ্নগুলো করেছিলেন যে অবৈধ অস্ত্র, এই গোলা বারুদ কোত্থেকে আসে, আমরা অতীতে দেখেছি যে স্বয়ং রাষ্ট্রের মানে আনুকূল্য লাভ করে এগুলো চোরাচালান হয়েছে, এবং সেখানে আমাদের যারা সমাজে এবং আমাদের রাষ্ট্রীয় বড় বড় পদে যারা অধিষ্ঠিত ছিলেন, যারা গোয়েন্দার সঙ্গে, রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তারাই এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। যদি ওইরকম অবস্থা হয়ে থাকে, এবং তারা সবাই যে লুকিয়ে গেছে, সবে যে ধরা পড়েছে, এবং এখনো যে ওই আপনার আমাদের স্বাধীনতা চেতনা বিরোধী শক্তিগুলো যে সবই নির্মূল হয়ে গেছে, তা কিন্তু নয়। এবং ডক্টর মিজানুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে নির্মূল হয়ে গেছে তা কিন্তু নয়, তাদেরকে মাথাচাড়া দিয়ে তো আমরা উঠতেই দেখি বিভিন্ন ঘটনায়, ছোট ও বড় নানান ঘটনায়। আমি জনাব মিসবাহুর রহমান চৌধুরী, আপনার কাছ থেকে জানতে চাই, কোন অবস্থায় আছে এরকম প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী? এখনো আমরা সাম্প্রদায়িক আমরা দেখছি, সাল্লার ঘটনার আমরা দেখছি, মানে এগুলোর তো একটা যোগসূত্র আছে। প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠী আসলে কোন অবস্থায় আছে? এবং একটু জানি যে এই যে রায়ে বার্তার কথা বলা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির সাথে সাথে, অন্যদিকে আরেকটা চিত্র আমরা দেখছি, বিভিন্ন ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তারা, অনেকেই, সবাই নিশ্চয় না, অনেকেই বলছেন যে যারা এভাবে জীবন মানে আশিকে রাসূল বলা হচ্ছে, মুজাহিদ বলা হচ্ছে, ইমানি দায়িত্ব তারা পালন করছে, এরকম উৎসাহিত করা হচ্ছে। সেখানে আসলে কোন পাল্লাটা ভারী হচ্ছে? তারা কি আসলে এই সব কাজের জন্য রায়ের দ্বারা দমন হচ্ছে নাকি উৎসাহিত হচ্ছে? পাল্লাটা কোন দিকে ভারী হচ্ছে? জনাব মিসবাহুর রহমান চৌধুরী। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের দেশের মানুষ, আমরা ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং আনুগত্য আমাদের সব মানুষের আছে। এজন্য ধার্মিক মানুষ বলা হয়, ধর্মভীরু বলা হয়। কিন্তু এক শ্রেণীর মানুষ আজকে বেশ অনেক বছর যাবৎ বিশাল একটা পুঁজি নিয়ে তারা মাঠে নামছে, এবং এই ধর্ম ভীরু বা ধার্মিক মানুষগুলাকে ধর্মান্ধ বানাবার জন্য সারা দেশ তারা চষে বেড়াচ্ছে, এবং সংখ্যায় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, অন্যান্য মাধ্যমে এই সংখ্যাটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে চলছে। আমি কয়েকটা দৃষ্টান্ত, সময় কম এই সময় এই ধরনের আলোচনায়, তো দুই একটা দৃষ্টান্ত আপনাকে আমি দিতে পারি। যেমন রিসেন্ট যে ঘটনা ঘটলো আমাদের সুনামগঞ্জে, একটা হিন্দু অধ্যুষিত গ্রাম, গোটা গ্রামটাকে মেসাকার করে দেওয়া হলো, এবং আগের দিন বা এর আগের দিন যেদিন আক্রমণ হলো, মসজিদ থেকে মাইকিং করে একজন লোকের নাম বলা হলো, যে একটা স্ট্যাটাস দিচ্ছে সে সামাজিক যোগাযোগের মাধ্যমে, এবং এতে ওনার সুনামহানি হয়েছে। একটা ব্যক্তি, আমি মেজবাহুর রহমান, আমি একটা ইসলামিক রাজনৈতিক দলের নেতৃত্ব দেই, আমার বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন, এটা ইসলামের বিরুদ্ধে হবে কেন? যদি এরা ইসলামের কথা বলেন বলে দাবি করেন, ইসলামকে এটা বলে যে তারা কোনো অন্যায় করলে তাদের সমালোচনা করা যাবে না, এটা ইসলামের বিরুদ্ধে হয়ে যাবে।
এই কথা বলে যে তাণ্ডবটা তারা চালালেন, তারা দাবি করছেন যে আমরা করোনার সময় এটা করছি সেইটা করছি, এনডিআর সময় একটা প্রেস কনফারেন্স করে রিপোর্টার্স ইউনিটিতে, কিন্তু কোথায় একটা মাহফিলে বক্তৃতা করে 50 থেকে 70 হাজার টাকা তারা নেয় এদেশের গরিব মানুষের থেকে। এই 50 থেকে 70 হাজার টাকা একজনে নাই, এইরকম 25-30 জন তো আছে এরা হেলিকপ্টার দিয়ে গিয়ে এই মাহফিল গুলা যোগ দেয়। কোথায়? এরা তো বললো না যে এই যে গ্রাম তারা পুরাইয়া দিছে, জ্বালাই দিছে, তারা সম্পৃক্ত না, এই গ্রামবাসীকে সাহায্যের জি, জন্য। জনাব মিসবাহ রহমান চৌধুরী, খুবই আমি এই জায়গাটাই ঠিক আপনার কাছে, আমি এখান থেকে আসবো একটা বিরতির পরে আপনার কাছে ঠিক এখানেই ফিরি যে আসলে তারা কি দায়িত্ব পালন করছেন, আপনারাও আলেম ওলামারা এখানে আরো কি দায়িত্ব পালন করতে পারেন সেই প্রসঙ্গে আমি আবারও আসছি রাজকাহনে বিরতির পর। ফিরলাম রাজকাহনে। জনাব মিসবাহ রহমান চৌধুরী, আগের অংশে আপনার বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছিল যে শান্তির বদলে কোথাও যেন একটা অশান্তির বার্তা চলে আসছে বিভিন্ন ধর্মীয় বক্তাদের মুখ থেকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই আলেম ওলামারা এখন এখানে কেমন ভূমিকা পালন করছে, যথাযথ ভূমিকা পালন করতে পারছে কিনা ইসলামের সঠিক বার্তা দেয়াতে? দেখুন, ধর্ম ব্যবসা এখন ব্যাপক আকার ধারণ করছে। আগে যারা আমরা ছোটবেলা ওয়াজ মাহফিলে সমস্ত আলেমদের কথাবার্তা শুনছি, ওখানে শান্তির বার্তা ছিল, ওখানে তারা রাজনীতি নিয়ে তেমন একটা মাথা ঘামাননি, মানুষকে ধর্মের কথাই বলছেন। এখন ওই যে ইউটিউব এইগুলা করলে আপনারাও দেখতে পারবেন কি জঘন্য উক্তি, কি মিথ্যাচার, এবং তাদের মধ্যে যে আপনার যে মত পার্থক্যটা ছিল ব্যাপক, এটাকে এখন কারা নেতৃত্ব থেকে একদম শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা হচ্ছে এদেরকে, এই ধর্মান্ধদেরকে। এজন্য আমি শুধু একটা বার্তা দিতে চাই, যারা সমাজে উদার এবং যারা ধর্মকেও বিশ্বাস করেন এবং যারা বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করতে চান, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আহ্বানের প্রতি আস্থাশীল ছিলেন, তারা বিচ্ছিন্ন না থেকে এখন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মানুষের সামনে আমাদের জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মিসবাহ রহমান চৌধুরী, আপনার বার্তাটি একদম স্পষ্ট। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে সরকার আসলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অসুবিধাটা কোথায়, যেটি ডক্টর মিজানও বলছিলেন যে কোথাও যেন একটা বাধা বা সক্ষমতার অভাব, পেছনের কুশীলবদের বের করতে, বা যদি বলি এই সাম্প্রদায়িক গোষ্ঠীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোথাও কি বাধা আছে কিনা, আইনের গতিটা কি সমান কিনা, কিশোর মোশতাকরা যদি সরকারের বিরুদ্ধে, এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কিছু বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এরকম প্রকাশ্যভাবে লক্ষ লক্ষ মানুষকে উস্কানি যারা দিচ্ছে সেটা কি অপরাধ হয় না? আইন কি সমান গতিতে চলছে? দেখুন, আমি আমার যে দলের যে অবস্থান, আপনি জানেন যে জঙ্গিবাদ, দুর্নীতি, মাদক ইত্যাদি যে অপরাধগুলো, এগুলোর বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স, এবং আমরা ইতিপূর্বে এটা দেখিয়েছি, এবং এই জঙ্গি দমনে বাংলাদেশ সারা বিশ্বে কিন্তু রোল মডেলের প্রশংসিত। এখন যদি এই সমস্ত অপরাধে, যেন সাল্লার কথা উল্লেখ করেছেন, সেইখানে বা যেখানে হোক আমাদের নিজেদের লোকও যদি জড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। যদিও সাল্লার ঘটনাতে যুবলীগের একজনের নাম বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে আমাদের দলের লোক নয়। কিন্তু যদি হতো তারপরেও কিন্তু আমার দল তাকে ছাড় দিত না। এখন আমার যেহেতু সময় এখন কম, আমি বলবো যে দেখেন, এই যে নেত্রীকে যে হত্যা করার জন্য বোমা পুঁতে রাখলো, তারা যে গোষ্ঠী, সেই একই গোষ্ঠী কিন্তু 15ই আগস্ট ঘটিয়েছে, সেই একই গোষ্ঠী 21শে আগস্ট ঘটিয়েছে, সেই একই গোষ্ঠী কিন্তু সে সাল্লাতে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ সেটা করেছে, এবং যে অপঘাত গুলা করছে তারাই করছে। আজকে একটা কথা যদি আমরা বলি প্রত্যেকে, যে বর্তমানে আমরা কি করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকীর দিন, যে 17ই মার্চ, সেদিন কিন্তু এই হামলাটা হলো, এবং একই সাথে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, একই সাথে আমাদের দেশে বহির্বিশ্বের অতিথিরা ছিল, এবং এই মুহূর্তটাকে তারা বেছে নিল হামলার জন্য। তাহলে তাদের পিছনে ইন্ধন দিচ্ছে তারা কারা, এটা নিশ্চয়ই আমাদের বুঝতে বাকি হওয়ার কথা না। তবে আমরা এভাবে কেন বুঝবো, আমরা কেন তদন্ত করে প্রকৃত সত্যটা আমরা বুঝতে পারি না মৌখিক ভাবে? আর কতদিন এই প্রশ্নটি তো উত্তর হয় না। আমি জনাব নুরুল আনোয়ার, জঙ্গি দমনের কথা বলছিলেন, অভিযান ভিত্তিক জঙ্গি দমন আমরা দেখেছি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা দমন কতটা হচ্ছে? একই প্রশ্ন নিয়ে আমি স্যার আপনার কাছে আসবো, জনাব নুরুল আনোয়ার। জঙ্গিবাদ এবং জঙ্গি দমন দুইটা কিন্তু ভিন্ন জিনিস। বাদ হচ্ছে যারা সরাসরি জঙ্গিতে যোগ হয় না, যোগ করে না, বা জঙ্গি অ্যাকশনে যায় না, কিন্তু চিন্তাধারার সাথে
তাদেরকে উৎসাহিত করার সাথে এই জিনিসটাকে টিকিয়ে রাখার জন্য, জিয়ে রাখার জন্য যারা যেই মানুষগুলো কাজ করে বা যেই ধারণাকে কাজে লাগানো হয় সেটাকে বলে জঙ্গিবাদ। জঙ্গিবাদের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশন হওয়ার কথা আমরা মাঠ পর্যায়ে সেভাবে দেখছি না। আমরা কোনো জঙ্গি সংবাদ পেলে তার উপরে ঝাঁপিয়ে পড়ি, তাকে আমরা ওই মুহূর্তে নিউট্রালাইজ করি, নিষ্ক্রিয় করি। কিন্তু জঙ্গিবাদকে আপরুট করার জন্য যে ভিতরে কাজ করা দরকার, সমাজের ভিতরে কাজ করা দরকার, যারা এই জঙ্গিবাদকে উস্কায় ধর্মীয় লেবাসের আড়ালে, তাদের বিরুদ্ধে আমরা তেমন কোনো সক্রিয় না। আমি যদি ছোট উদাহরণ দিই, আপনি সম্প্রতি একজন হেফাজতের নেতা, উনি যে স্টাইলে বডি ল্যাঙ্গুয়েজে উনি ওয়াজ করেন, কথা বলেন, এই লোকের কি আদৌ দেশের আইনের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ আছে কিনা, দেশের নাগরিকদের প্রতি সামান্যতম উনার স্নেহবোধ আছে কিনা? এই লোকটা কিন্তু একটার পর একটা ঘটনা বা কার্যকলাপ করেই যাচ্ছে। আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে দ্বিধান্বিত হচ্ছি বা নিচ্ছি না। হয়তো এই প্রশ্নটাই করছিলাম, আমাকে আজকে খুব সময় নেই, তাদের সাথে কেন আপোষকামিতা বা সমঝোতা, আমি নূরজাহান বেগমের কাছে এই প্রশ্নটি আমি করতে চাইছিলাম, আরো একদিন হয়তো শুনবো। ডক্টর মিজান, আপনার মন্তব্য। দেখুন, আমি একটা কথা বলি যে বাংলাদেশে আমাদের এই জঙ্গিবাদ বা জঙ্গি, আমাদের ধর্মীয় উগ্রবাদ, এগুলো যদি আমাদের বন্ধ করতে হয়, যে জিনিসটা আমাদের ফিরে যেতে হবে সেটা হচ্ছে আমাদের 1972-এর বঙ্গবন্ধু সেই সংবিধানে, এবং ধর্মাশ্রয়ী রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। রাজনীতি এবং ধর্ম একসঙ্গে চলতে পারে না, এবং এটি যতক্ষণ পর্যন্ত আমরা না করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু সাম্প্রদায়িকতা একটা জায়গা থেকে যায়। এবং তাই যে সমস্ত সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিরুদ্ধে রাষ্ট্রকে বিশেষভাবে তৎপর হতে হবে, সেগুলো নিয়ে দ্রুত বিচার অনুষ্ঠিত করতে হবে, দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এবং যে শক্ত বার্তা এই যে আমাদের মানে যারা হাসিনাকে, প্রধানমন্ত্রীকে হত্যার জন্য আজকে যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুর যে শক্ত বার্তাটা দেয়া হলো, এইরকম বার্তা কিন্তু পৌঁছে দিতে হবে যে কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা যদি কেউ বাঁধানোর চেষ্টা করে, সংখ্যালঘুদের উপর যদি কেউ অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে একই রকম তাদের। অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান, অনেক ধন্যবাদ জনাব মিসবাহুর রহমান চৌধুরী, ধন্যবাদ জনাব নুরুল আনোয়ার এবং অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, আপনাদের চারজনকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে রাজকাহন থেকে। ভালো থাকুন।